নমস্কার, শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদ বাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা। শুরু করব আজকের পথ চলা। প্রথমে রাশিফল তো থাকবে আজকে রবিবারের অনুষ্ঠান, কিন্তু তার সঙ্গে সঙ্গে সুভাষ শাস্ত্রীর নিশ্চয়ই কিছু স্পেশাল আলোচনা তো থাকবেই। চলে যাই, শুরু করি অনুষ্ঠানটা। প্রথমে থাকবে রাশিফল। এই বশীকরণ নিয়ে আপনারা অনেক কথা শোনেন। আচ্ছা, প্রপার বশীকরণ কি হয়? আমার নিজের কাছে নিজের প্রশ্ন। আপনি কি বলবেন আমি জানি না। বশীকরণ কথার অর্থ অ্যাকচুয়ালি ব্যবসার ক্ষেত্রে চেঞ্জ করে দিয়েছে। বশীকরণ তাকে করাই যায় না যার সাথে আমার কোনো আলোচনাই নেই, যার সাথে দেখাই হয় না, যার সাথে ফেস টু ফেস মিটই হয় না। এরকম কাউকে কিন্তু বশীকরণ করা যায় না, এটা খুব ক্লিয়ার। যার কাছেই যান, যেখানেই যান, সম্পূর্ণ অসত্য কথা হবে যে যাকে আপনি চেনে, তো অনেককে, আমাকে তো অনেক লোক চেনে, টিভিতে নাম শুনেছে, কিন্তু যার সাথে যার ফেস টু ফেস কথা হয় কিংবা দেখা হয় কিংবা আলাপ আছে, তার উপরে তার প্রভাব বিস্তার করা যায়, সেটাকেই প্রভাব বিস্তারটাকে আপনি বশীকরণ বলতে পারেন। বশীকরণ অ্যাকচুয়ালি সেই অর্থে বশীকরণ কথার মানে কিন্তু তাই নয় যে কাউকে বশে রাখা। বশে রাখা মানে তাকে নিজের ভালোবাসা দিয়ে বলুন, নিজের প্রভাব তার উপরে খাটানো বলুন, হোয়াটএভার, নিজের দিকে টেনে রাখা বলুন, আকর্ষণ বলুন, যেটাই বলুন না কেন, সেটা কিন্তু তার সাথে দেখা হতে হবে, মিট হতে হবে, কথা হতে হবে। ধরুন একই অফিসে কাজ করে, সেইভাবে কথা হয় না, বলে না সেই আমি কারোর গুড বুকে আছি কিংবা আমি কারোর ব্যাড বুকে আছি, ব্যাড বুক টু গুড বুক বলুন, কিংবা শত্রুতাটা বন্ধুত্বে পরিণত বলুন, এগুলো সবই এর মধ্যে পড়ে। কিন্তু যার সাথে কোনো আলাপ নেই, যার সাথে পরিচিত নেই, যাকে চিনি না, তার উপরে কোনো বুদ্ধিই কাটবে না। আসুন, যাকে চেনেন, যার সাথে আলাপ আছে, বন্ধুত্ব, যদি তার উপরে নিজের প্রভাব বিস্তার করতে চান, তাহলে কি করতে হবে? সুভাষদা, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে এই যে শব্দটা বললেন বশীকরণ, এটা একটা তান্ত্রিক ক্রিয়া, তাই তো? এটা কি এত ইজি? আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে দেখছি সবকিছুই খুব ইজি। না, ব্যবসার জন্য ইজি, ব্যবসার জন্য ইজি, ব্যবসার জন্য এটা করে ফেলুন, এটা চিবিয়ে ফেলুন, ওটা করে ফেলুন, তাহলেই নাকি সব হয়ে যাবে। পয়সার দরকার তো, দেখো, যে কোনো ভাবে পয়সার দরকার। তাতে একটা শাস্ত্রের মানুষের কাছে ভুল ব্যাখ্যা যাচ্ছে, শাস্ত্রের মানুষের কাছে ভুল ব্যাখ্যা যাচ্ছে। কিছুদিন পরে তার নিজের অস্তিত্ব মিটে যাবে, সে জ্যোতিষ থেকে অন্য কিছু করবে, সাময়িক কিছু টাকা সে নিয়ে নেবে, আপনার থেকে টাকা নিয়ে নেবে, সে কোনোদিনও লম্বা টিকতে পারে না। নিষ্ঠার এগেনস্টে গিয়ে অসত্য একটা কথা আছে, বহু মানুষকে কিছুক্ষণের জন্যে মিথ্যা কথা দিয়ে ক্যামোফ্লেজ করা যায়, কিন্তু একজন মানুষকেও মিথ্যা কথা দিয়ে লম্বা টাইম কিন্তু ক্যামোফ্লেজ করে রাখা যায় না। অর্থাৎ বহু মানুষকে কিছুক্ষণের জন্য আপনি করতে পারেন, কিন্তু একজন সিঙ্গেল লোককেও অনেকক্ষণের জন্য আপনি করতে পারবেন না। তো তার একটা তো প্রভাব আছে। আর তুমি যেটা বলছো, স্বাস্থ্যের অপলাভ বলো, বিলাপ বলো, প্রলাপ বলো, মিথ্যাচারিতা বলো, যাই বলো না কেন, সেগুলো সবটাই টাকার দিকে তাকিয়ে, মানে জানতান্ন প্রকারে আর্ন করার মতন। তো আমি আগে রাশিফলটা পড়ে নিই, এই সপ্তাহ রাশিফল। সেটা হচ্ছে মেষ রাশির জন্যে নতুন কর্মযোগ, কর্মক্ষেত্রে অসুবিধে, যারা কর্ম করছেন কর্মক্ষেত্রে অসুবিধে, নতুন কর্মযোগ, সাংসারিক অশান্তি, অর্থ ব্যয়, শরীর ভালো না এবং সম্পত্তিজনিত ব্যাপারে অসুবিধে। বৃষ রাশির ব্যবসায় সুবিধে, মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, বিবাহে বাধা, বিবাহ ওরিয়েন্টেড চিন্তা বাড়ছে। বৃষ রাশিতে যে নক্ষত্রগুলোর অবস্থান, তার মধ্যে এন্ড নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র, যে কিনা মিথুনের উপর পরের ফার্স্টেই শিফটিং হচ্ছে। তো এইখানে মৃগশিরা নক্ষত্র হলে সে মঙ্গলের জাতিকা, তার মঙ্গলটা ভারী, তার চকটা কিন্তু ভারী, বিবাহের কিন্তু বিশেষ অসুবিধা দেখা দেবে। এই ভারী চক নিয়ে অনেক মতবাদ আছে। আমি যদি সুযোগ পাই, আজকের এই অনুষ্ঠান ফোন নিচ্ছি না, আমরা আলোচনা ভিত্তিক রেখেছি আমি, তো সুযোগ পেলে কিছু কিছু তো বলবই। মিথুন রাশি প্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে মানসিক চাপ, অর্থ ব্যয়, উপার্জন বৃদ্ধি, শরীর ভালো নয়, মানসিকভাবে সুসংবাদ আশা করবেন। কর্কট কর্মক্ষেত্রে অগ্রগতি, ঋণ শোধ, কারুর দ্বারা অপদস্থ হতে পারেন, আর্থিক ক্ষতি এবং প্রাপ্তি যোগ। সিংহ নতুন জীবন লাভ, বিদ্যার ক্ষেত্রে শুভ, কার্যসিদ্ধি, চিকিৎসার ক্ষেত্রে সুফল কিন্তু আপনার জন্য ওয়েট করছে এবং শত্রুতা থেকে সাবধান থাকবেন। কন্যা রাশি মানসিক কষ্ট, প্রাপ্তিযোগে বাধা, মতবিরোধ, ভ্রমণের যোগ। শরীরের যাদের বয়স 40 ঊর্ধ্ব, মহিলাদের পার্টিকুলার কোমরের নিচের অংশে ব্যথা, হাঁটু কোমরে ব্যথা ভুগবেন। এখানে কার্টিলেজ হয়ে যায়। আচ্ছা বলবো, মঙ্গল আর রাহু যদি এক ঘরে বসে থাকে, যেহেতু মঙ্গল রক্তকারক গ্রহ, মঙ্গল হচ্ছে শরীরের ক্ষেত্রে রক্তকারক গ্রহ, আর যদি জ্যোতিষে বলি তাহলে ফায়ার প্ল্যানেট বলা, অগ্নিকারক গ্রহ বলা হয় মঙ্গলকে।
তো এই সেই মঙ্গলের সাথে যখন রাহুর অবস্থান, রাহুর মেটাল কি আপনারা জানেন? লোহা। রাহুর মেটাল হচ্ছে লোহা। রাহুর যদি কোনো মেটালকে বলো তাহলে লোহা। কিন্তু রাহু কি হার্ড জিনিস, মাটির নিচে যেগুলো বিল্ডিং মেটেরিয়ালসের মধ্যে পড়ে, স্টোন চিপ বলুন, আপনি সিমেন্ট বলুন, যেগুলো জমে গেলে শক্ত হয়, কিছু জল লাগলে পরে আকৃতি চেঞ্জ হয়ে যায়, সেগুলো রাহু। এই রাহু মঙ্গলে যদি কারোর ছকে চন্দ্রে বসে থাকে, চন্দ্র মানে চন্দ্র চ ম আর রা যদি মানে চন্দ্র মঙ্গল রাহু যদি এক ঘরে বসে থাকে, তার কিন্তু কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার যোগ। তার ব্লাডে আয়রন বেড়ে যায় এবং দেখা যায় যে হাঁটুতে, কোমরে, পায়ে একটা স্পেসিফিক ব্যথা থেকে সে ভুগতে থাকে। ব্যথার কিন্তু আজ পর্যন্ত কিন্তু প্রপার সলিউশন হয়নি। খাওয়ার বলুন, লাগানোর বলুন আর ইঞ্জেকশন বলুন, সবই কিন্তু ওই একটু থামানোর মতন ব্যবস্থা। ক্ষয়ে যাওয়া জিনিস আর বিকল্প হয় না। কন্যা রাশির জন্য এই সমস্যা। তুলা রাশি কর্মক্ষেত্রে অশান্তি, শরীর ভালো নয়, মানসিকভাবে আপনি আরও বেশি ডিস্টার্ব হয়ে যাবেন। তুলা রাশি। বৃশ্চিক, নতুন সুযোগ আসবে কর্মক্ষেত্রে। বৃশ্চিক, বিদ্যায় বাধা, কারো সাহায্য পাবেন, বিদেশ যাত্রার যোগ। হায়ার স্টাডির জন্যে দূরে কিংবা কর্মক্ষেত্রের জন্য দূরে করলে ভালো হবে। ধনু, শত্রুতা থেকে সাবধান থাকবেন। আর্থিক ব্যাপারে শুভ, মানসিক ব্যাপারে হয়রানি। হৃষ্ট ফাঁড়া যোগ। মকর, ব্যবসায় সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ, মানসিক শান্তি নষ্ট, মান সম্মান হানির যোগ। হয়তো ভালো সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যাওয়ার যোগ। কুম্ভ, কর্মক্ষেত্রে বাধা, শত্রুতা বৃদ্ধি, মানসিক অশান্তি, প্রাপ্তি যোগ, নতুন সম্পর্কের হাতছানি। পুরনো রিলেশনটা নিচের দিকে নামবে, ঠান্ডা হয়ে যাবে, সম্পর্ক শীতল হয়ে যাবে, মানে ক্ষয়িষ্ণু সম্পর্ক যাকে বলে, শীতল বলা যায়। মীন, ঋণ শোধ, বিবাহ যোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন করলে ভালো আসবে। সেপ্টেম্বরের পর থেকে আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। স্থান পরিবর্তনে নতুন সুযোগ। মানসিক অবস্থার রাশিফল শেষ। এবারে আমরা যাবো আলোচনায় হচ্ছে আজকে যেটা সুভাষদা বলছেন বারবারই, যে ইয়ে নিয়ে, অর্থাৎ বশীকরণের যে বিষয়টি নিয়ে শুরু করলেন, এবং তার সঙ্গে আপনি একটা কথা বললেন যে মঙ্গল রাহু যদি একসাথে থাকে, শারীরিক সমস্যা, ব্যথাজনিত সমস্যা। এবং ব্যথা দুটো কারণে হয়। আগেকার দিনে অনেক ছোট ছোট রোগের নাম ছিল, মানে এখন আছে সেগুলো শোনা। হাড় মুরমুরানি, আমার দিদিমা বলতেন, বলে হাড় মুরমুরানি, এটা বাত অ্যাকচুয়ালি, গেটো বাত বলুন, মানে এটা একটা বাত অ্যাকচুয়ালি। তো এখন তো মেডিকেলের ভাষা অনেক অত্যাধুনিক হয়েছে এবং এই সমস্ত বাত ব্যাপারটা রয়ে গেছে, কিন্তু বাতের মধ্যে যে ভ্যারাইটিস সেগুলো উঠে গেছে। কিন্তু জ্যোতিষে বলছে যদি আপনার চন্দ্রের সাথে মঙ্গল, মানে চন্দ্রমঙ্গল হয়ে গেল, রাহু বসে থাকে, রাহু মানে গ্রাস, তার মানে হাড়ের ক্ষয় আসছে। স্ট্রেট আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে। পার্টিকুলার মহিলাদের হলে সন্তান ধারণের জন্য তার শরীর থেকে আয়রন এবং ক্যালসিয়াম কমে যায়, ডেফিসিট হয়। সিম্পল, এটা লজিক, এটা জ্যোতিষের বাইরে। কিন্তু যদি রাহু মঙ্গল বসে থাকে, তার বেশি করে ডেফিসিট হচ্ছে আপনার ওই মঙ্গলের রাহু, অর্থাৎ কিনা আয়রন এবং ক্যালসিয়াম ডেফিসিট হওয়াতে হাড় ক্ষয়ে যায়, কার্টিলেজ ক্ষয়ে যায়, ব্যথার সমস্যায় ভোগে। ওজন কারোর, এবার একটা বেনিফিট আছে, যদি রাহুটা ভালো জায়গায় থাকে তাহলে আপনার আপার বডি ওয়েটটা কম হবে। এই আপার বডি ওয়েট কম হলে ব্যথা কম হবে, পা তো পিলার, লোড কম পড়বে। কিন্তু রোগা হওয়া না একটা এমন জিনিস, সেই বলে হাওয়া লাগলেও রোগা হয় মানুষ। অনেক মানুষ আছে কিচ্ছু খায় না, বড় চেহারা, আমি দেখেছি। মানে সেই তুলনায় রোগা যারা পেট মরা, মানে রোগাদের পেট মরা বলতো আগে, শুনেছি ছোটবেলায়। তো অনেক খাচ্ছে, পেটও ফোলে না, গায়ে মাংসও লাগে না, তিনজনে খাবার খেয়ে নেবে। কিন্তু বড় চেহারা ভাবছে ও বাবা অনেক খায় না, বলে না একটা, যার আপনার যদি মোটা হওয়ার থাকে তো হাওয়া লাগলেও মোটা, সে লোহায় জং ধরার মতন, হাওয়াতেও জং আসবে, লোহাতে মরচে পড়বে, সেই রকম। অর্থাৎ কিনা যদি আপনি ব্যথার জন্য সমস্যায় ভোগেন, মাথায় রাখবেন আমার পুরনো, আমি 2-4টে সিস্টেম আপনাদের উপচার বলেছিলাম। বিছানার নিচে পুরনো সাঁড়াশিতে সেই সাঁড়াশি একটু পোড়া করে তার সাথে আদা দিয়ে আপনি, মানে একটা আদার একটা, মানে একটা ব্রাঞ্চ মতন, থোকা মতন যেমন হয় না, রুট আলা, মানে 200-250 যাই হোক, একটা বড় থোকা দিয়ে বিছনার তলায় রাখবেন। আর ব্যথার জায়গায় পুরনো লোহার চাবি, এখন তো পেতলের চাবি অনেক এসে গেছে, লোহার ওই চাবিওয়ালাদের কাছে অনেক রকম লোহার চাবি থাকে, ডুপ্লিকেট চাবি পাবি, এত থাকে গোছা। এটা কিনে পুরনো চাবিকে একটু গরম করে, ওই চাবির ওই যেদিকে ঘাট থাকে সেদিকটা না, মাথার দিকটা তো রাউন্ডই হয়, ওটা দিয়ে আপনি ঘষতে পারেন। অর্থাৎ কিনা লোহার ঘর্ষণে আপনার ব্যথা, দেখুন হাড় ঠিক হয়ে যাওয়ার কেউই পারবে না। ভগবানের দেওয়া জিনিস খারাপ হয়ে গেলে ওটার রিটার্ন আর হয় না।
যতটা প্রোটেক্ট করা যায় রিলিফ পাবেন। আমি বলেছিলাম যে তুমি বললে যে মঙ্গল আর রাহুর ব্যথাজনিত সমস্যা, এর জন্যে আপনাকে লোহার বিছনায় শোয়া উচিত নয়, কিন্তু এখন দুর্ভাগ্যের ব্যাপার কাঠ প্রায় উঠে গেছে, লোহা প্রায় আস্তে আস্তে কাঠের জায়গায় গ্রাস করেছে। না সুভাষ, আজকে আরেকটা যে বিষয় নিয়ে আপনি কথা বলবেন বলছেন, যেটা হচ্ছে লোহার বিছনা যদি হয় খাটে শোন, নিচে খাটের নিচে চন্দন কাঠ একটু রেখে দেবে, বা খাটের নিচে মানে গদির নিচে, কেন লোহার তো স্ট্রাকচারটা হয়, স্ট্রাকচার মাঝখানে তো ওই প্লাই পাতা থাকে, লোহার খাটে যাওয়া হয়, কাঠ তো কোথা থেকে দেবে, কাঠের অনেক দাম। তো যাই হোক, তো সেখানে গদি, লোকে তো কম দামের হলো ম্যাট্রেস ইউজ করে, তারপরে কেউ তোষক ইউজ করে, কেউ করে না, হোয়াট এভার, একটা শোবার নিচে ভালো চন্দন কাঠ, একটু দামি কাঠ কিনে রেখে দেবেন। তাহলে কি হয়, ওই রাহুর বলে না, দেখবেন সাউথ ইন্ডিয়ানরা গায়ে চন্দন লাগায়, চন্দন লাগায় কেন, রাহুর গ্রাস যাতে না পারে, কেন ওদের গায়ের রং তো কালো হয়। আমাদের সাউথ ইন্ডিয়ান সাদা জিনিস পরে রাহুর প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য। দেখবেন মাথায় মেয়েরা সাউথ ইন্ডিয়ানরা ফুল লাগায়, রাহুর থেকে মুক্তি পাওয়ার জন্য সাদা টাইপের ফুল লাগায়, সাদা গোলাপি হালকা এরকম আকাশি টাইপের ফুল লাগায়, পার্টিকুলার এই ফুলগুলো লাগায়, এবং চন্দনের টিপ দেয়। বিছনার নিচে যদি আপনি চন্দন কাঠ রাখেন, লোহার ধরুন রয়েছে, আমার অনুষ্ঠানে আমার বাড়িতে লোহার কাঠ, ওইটা রাখবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, যেটা বলছিলে বলো। আপনি যেটা বলছিলেন না যে বশীকরণ নিয়ে শুরুটা করলেন আজকে, আমরা ওইভাবে না দেখে যদি বলি যে সম্পর্কের উন্নতি, আমি তো তাই বললাম, সম্পর্ক তো তার সাথে থাকবে যাকে চিনি। এক্স্যাক্টলি, মানে ধরুন একটা কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক একসময় ভালো ছিল, এখন আর ভালো নেই, এরকম প্রচুর ফোন শীতল হয়ে গেছে। মানে আমি যেটা তোমাকে বললাম, আমি এরকম ফোন আমরা পাই না যে আমার হাজবেন্ড বাইরে কোথাও যুক্ত নয়, কিন্তু আমাদের সম্পর্কটা খুব শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো বললাম আমি ওইটাই বললাম যে আপনি আপনার রিলেশনটাকে কি করে বিল্ড আপ করবেন। যে রিলেশনটা ঠান্ডা, উষ্ণতা নেই, যে রিলেশনের মধ্যে উষ্ণতা নেই, যে রিলেশনের মধ্যে ফায়ারটা কমে গেছে, পুরোভাবে একদম সেই ঠান্ডা ঘরে চলে গেছে, লাইক একটা এরকম জায়গায়। প্রথম হচ্ছে তো মাথার ক্লিপ, কালো ক্লিপ, মেয়েরা সরু ক্লিপ, এখন তো সেই ইয়েগুলো ইউজ করেন অনেকে, প্লাস্টিকের, ওই একটা খাঁচার মতন লাগিয়ে দেয়, কি বলে ওটাকে জানি না আমি, চুলটাকে দিয়ে একটা খাঁচার মতন লাগিয়ে দেয় না প্লাস্টিকের, ওটার কথা কিন্তু বলছি না, ওটাও তো ক্লিপই মনে অনেকগুলো থাকে। হ্যাঁ, ক্লাচার বলি, ক্লাচার, হ্যাঁ। তো যাই হোক, সেটা দিয়ে, সেটার কথা বলছি না, ক্লিপ যেগুলো আগে কালো, পিন, যেটাকে পিন বলি আমরা, হ্যাঁ ক্লিপ, হ্যাঁ সরু সরু যেগুলো হয় কালো রঙের, ওইগুলো তার নাম করে পার্টিকুলার বাঁদিকের সাইডে লাগালে, তার নাম একটা ক্লিপ, কালো ক্লিপ কিনতে হবে, যেটাকে তুমি পিন বললে, কিনতে হবে। সেইটা পার্টিকুলার, সে বয়ফ্রেন্ড হোক, সে আমার স্বামী হোক, সে আমার স্পেশাল রিলেশন হোক, হোয়াট এভার, স্পেশাল রিলেশন মানে ইউ ক্যান ফিল এনি টাইপ অফ স্পেশাল রিলেশন, যেখানে সে তার জন্যে পুজো করাতে হবে। তার কাছে যাওয়ার সময় চুলে বেশ, এগুলো তো এখন আর কেউ লাগায় না মনে হয়, যাই হোক, খুব একটা স্টাইলিস্টও নয় ওগুলো, ওইগুলোই খাঁচাগুলো সব লাগিয়ে দেয় চুলটা এরকম করে, কিন্তু খাঁচাগুলো প্লাস্টিকের হয়। তো প্লাস্টিকের কোনো কিছুই কিন্তু এফেক্টেড নয়, কারণ কী মেটেরিয়ালস মানে নরম করে প্লাস্টিক বানায়, ওগুলো আর কোনো কাজের নয়। তো যাই হোক, যেমন ঠাকুরের বাসন প্লাস্টিকের কিছু ইউজ হয় না, প্লাস্টিকের জিনিস ঠাকুরের কোনো কাজে ইউজ হয় না, হ্যাঁ, শুভ কোনো কাজেই ইউজ হয় না। তো ওই ক্লিপ, কালো ক্লিপ, পিন যেটা তুমি বললে, সেটা পুজো করিয়ে তার নাম করে বাঁদিকে এতে মাথার চুলে একটা কিংবা দুটো লাগানো, এটা তার সম্পর্কের রিলেশনের জন্যে। দুই হচ্ছে যে একটা জিনিস দেখতে হবে, আমরা যখন কোনো গাছ লাগাই না, ছোট গাছকে যত্ন করি, মানে বাউন্ডারিটা যাতে ঠিক থাকে, সম্পর্কেরও না একটা বাউন্ডারি থাকে। বাউন্ডারি মানে আপনার সাথে সম্পর্কটা পড়ে যাচ্ছে, মানে তলানিতে আসছে, খুবই ফর্মাল হয়ে গেছে, দেখতে হবে যে তার বাউন্ডারিটা ঠিক আছে কিনা। বাউন্ডারি না ঠিক থাকলে কিন্তু মুশকিল। আমি নট দ্যাট কি আমি এই বলতে চাইছি তার কারোর সাথে সম্পর্ক আছে, সম্পর্ক থাকা আর এমনি ভালো লাগা দুটো কিন্তু আলাদা, কিন্তু দুটোরই কিন্তু সম্পর্ককে, মানে নিজের সম্পর্ককে তলানি আনতে সাহায্য করে। ভালোবাসা ভালো লাগা এক নয়, কিন্তু এই ভালো লাগাটাও কিন্তু কাছের লোকের সাথে সম্পর্ককে ঝিমিয়ে দেওয়ার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কিনা সেই জায়গাটা, তাহলে আপনি যদি বলেন যে আমি কি করে এটা আটকাবো, আপনি তো বলে দিলেন, মানে এটা ভাবতেই পারেন আমার অনুষ্ঠান শুনে, সেটার জন্য বিশেষ জিনিস আছে। সেটার জন্যে নিজের শুক্রের অবস্থানটা ছকে দেখুন। শুক্র যদি হরোস্কোপের বাঁ দিকে থাকে, মাথায় রাখুন, শুক্র যদি বাঁ দিক মানে কি, আমি কতগুলো ঘর বলে দিচ্ছি। আপনার ছকে যদি আপনি মহিলা হন, কিংবা ছেলেও হতে পারে, উল্টো দিকটাও হতে পারে, নট দ্যাট কি মেয়েই হতে হবে,
আপনার ছকে শুক্র যদি কর্কট রাশির ওপরে থাকে, জল শ্রেণী রাশির ওপরে থাকে, তাহলে ওই শুক্রটা কিন্তু ড্যামেজ শুক্র। কর্কট রাশিতে শুক্রটা নিউট্রাল ধরুন বসে আছে, তাহলে ড্যামেজ। যদি কন্যা রাশিতে থাকে, শুক্র যদি সিংহতে থাকে, শুক্র নিচস্থ। শুক্র যদি, রাশির কথা বলছি না, শুক্র যদি কর্কটে থাকে, শুক্র নিচস্থ। শুক্র যদি কন্যায় থাকে, শুক্র নিচস্থ। শুক্র যদি তুলায় থাকে, নিচস্থ। শুক্র তাহলে উচ্চস্থ কোথায়? মেষে। শুক্র উচ্চস্থ কোথায়? মিনে। শুক্র উচ্চস্থ কোথায়? কুম্ভে। শুক্র উচ্চস্থ কোথায়? অলসো, বৃষ অলসো। তাই ওপরের দিকের এই পর্যন্ত ঘরগুলো শুক্র উচ্চস্থ, নিচের দিকের ঘরগুলো দেখুন। আপনার যদি সম্পর্ক নিচে, মানে কোনো সম্পর্কটা ঠিক মানে কমপ্লিট দানা বাঁধছে না, কিংবা ভালো ছিল, এখন একটা এই ফর্মালের মতন এসে গেছে, শুক্রের পজিশনটাই, তাহলে আপনাকে শুক্রকে আপ করতে হবে। শুক্রকে আপ করতে গেলে কি করতে হবে? আমি আপনাদের বললাম, শুক্রর জন্যে চন্দনে, গায়ে চন্দন লাগানো, টিপ পড়তে পারেন চন্দনের। টিপ না পড়ে আপনি ওই, আমি বলেছিলাম কি, টক দই, টক দইয়ের মধ্যে একটুখানি, খুব অল্প, মানে খুব ছোটো চামচের একটুখানি মধু ফেলে, আর সাদা চন্দনকে একটুখানি পাটায় ঘষা। ওই চন্দনের ডাস্ট নয়, জানেন, ওই ডাস্টগুলো কিন্তু কিসের ডাস্ট আমি জানি না, চন্দনের ফ্লেভার দিয়ে দেয়, চন্দন কাঠের ডাস্ট নয়। সেই ওই জন্য চন্দন কাঠ কিনবেন, পাটায় ঘষবেন, লিকুইড জল দিয়ে ঘষে যেটা বেরোবে সেইটা সাদা দইয়ের মধ্যে দেবো। একটুখানি মধু, মানে ছোট চামচের হাফ চামচ মতন একটু মধু দিয়ে, দই, টক দইটাকে ভালো করে, একটা ধরুন আপনার চেহারা অনুযায়ী 200 গ্রাম টক দই নিলেন আপনি। ও ওয়ান্স ইন এ মান্থ করতে পারেন, 15 ডেজ করতে পারেন, ম্যাক্স টু ম্যাক্স হলে ওয়ান্স ইন এ উইক, তার বেশি নয়। তো আপ টু ইউ, 15 দিন, 1 মাসে একবার করলেও ভালো হবে। আপনি 3-4 মাস করে দেখুন, 6টা শট করে দেখুন। 6টা শট 6 সপ্তাহতেও হতে পারে, 6টা শট 6 মাসেও হতে পারে, মাঝখানে তো 15 দিন রয়েছে। কোনো মেয়েদের যদি শারীরিক বাধাও পড়ে, এটা করার সাথে কোনো অসুবিধা নেই। একদম চুলটা বাদ দিয়ে মুখ পর্যন্ত আপনি মাখবেন গায়ে, স্নানের আগে মাখলেন, মাখার পরে ঘড়ি ধরে কিংবা মোবাইল রেখে দেবেন 5 মিনিটস, দেখবেন টান ধরে বসে গেছে। তারপরে আপনি সাবান মেখে স্নান করে নিন, বাটেবার যেমন আপনার সুবিধা হয় আপনি বাথটা নিয়ে নিন। এটা করতে পারেন, এটা খুবই ভালো, অ্যাট্রাকশনটা সামনে বলার উপর বাড়িয়ে দেয়। আপনি করুন, 6 মান্থ করুন, সুভাষ শাস্ত্রীর কোনো প্রয়োজন নেই। নো রেমেডিজ, দিস ইজ দ্য মেন রেমেডিজ। ওই অ্যাপ্লাইড, আপনি আপনার প্রতিদিনের রুটিনে কি অ্যাপ্লাইড করছেন। দুই হচ্ছে, দেখবেন সারাদিন যখন ঘরের মধ্যে রয়েছেন, আপনি সন্ধেবেলায় সূর্য ডোবার পরে না ড্রেসটা চেঞ্জ করে ফেলতে হয়। কেন কি, চন্দ্রের সাথে সূর্যের অবস্থান, চন্দ্র হচ্ছে পিতৃকারক, সূর্য হচ্ছে সূর্য হচ্ছে পিতৃকারক, চন্দ্র হচ্ছে মাতৃকারক। এই লাইট থেকে যখন শ্যাডোতে আসি, কিন্তু আমরা যখন ঘরে থাকি, মেয়েরা হয়তো নাইটিটাই পরে আছে, ঘরেই তো রয়েছে, বলে কোথাও যায়নি না। চেঞ্জ, বেডশিট চেঞ্জ করা উচিত, দিনের বেলা যেটা পাতবেন শোয়ার আগে চেঞ্জ করে দেওয়া উচিত। স্বামী স্ত্রীর তো করাই উচিত। আপনি বেডশিটটা চেঞ্জ করে দিন শোবার, আর সকালবেলা ওটা চেঞ্জ করে রেগুলার বেডশিট লাগিয়ে দিন, যেটা ডে টাইমে থাকবে, রাত্রে শোবার সময় বেডশিটটা চেঞ্জ হয়ে যাবে। এগুলো করে দেখুন। আয়না যাতে আপনার বেডকে কভার না করে। আয়না বেড করা মানেই, বেডকে কভার করা মানেই সেই সম্পর্ক কিছুদিন পরেই ঝিমিয়ে যাবে। তৃতীয় ব্যক্তির অবস্থান বলা হয়, দেখবেন বিভিন্ন আয়না কী করে রিফ্লেক্ট করে, আয়না কী করে রিফ্লেক্ট করে। বেডে স্বামী স্ত্রী যদি শোয়া থাকে, তাহলে কিন্তু সেখানে আয়না থাকলে কভার করে দিন। অনেকের স্টিল আলমারিতে আয়না ফিট করাই থাকে, তো একটা কভার করে দিন সুন্দর করে, দেখতেও ভালো লাগবে। রাতেবেলা পরিয়ে দেবেন কভারটা ওকে। শোবার ঘরে যাতে ঠাকুর না থাকে, ঠাকুরকে আমরা ব্লেসিং চাই, আমরা আমাদের উইল পাওয়ার বাড়াতে চাই, আমরা আমাদের যেগুলো কোনো কথা বলা যায় না সেগুলো গিয়ে বলে আমাকে বাঁচিয়ে দাও, মানে লাইক দ্যাট, আমাকে বাঁচাও, আমাকে হেল্প করো, আমাকে কৃপা করো, ব্লেস করো, হোয়াট এভার। তো ওই স্বামী স্ত্রী শোয়া, ওখানে ঠাকুর থাকলে, একটা ঘর জায়গা নেই, কার্টেন করে দিন, পর্দা করে দিন। 2 হচ্ছে যে আপনার যে ড্রেস হবে, সেই ড্রেসটার মধ্যে মাথা রাখতে হবে, আপনাকে শুক্র ডাউন হলে হয় চোখে কাজল ইউজ করতে হবে, নয় আপনাকে ব্ল্যাক আন্ডারগার্মেন্টস কোনো একটা কিছু ইউজ করতে হবে, কোনো কিছু একটা ব্ল্যাকের শেড আপনার শরীরে রাখতেই হবে। কালো রুমাল তো আর কেউ ব্যবহার করে না, ওটা তো প্রতিবাদ জানানোর ভাষা। কিন্তু চোখে কাজল বলুন, ওই ক্লিপটা বলেছিলাম ইউজ করা, ওটাও কালো।
যদি হেয়ারের সাথে লেগে থাকে বোঝা যায় না, কিন্তু চোখে কাজল করতে হবে। এবার বললেন ছেলেরা বলে আমি কী করবো, চোখে কাজল করে করবো না, কেন আপনি একটা কালো কিছু রাখবেন, কালো কিছুর সাথে রাখবেন, মানে ব্যাগের মধ্যে কোথাও ওকে রাখবেন, আপনি পকেটের মধ্যেই রাখবেন, বের করবেন না। সেটা কালোটা রাখা হচ্ছে ওই বাউন্ডারিটাকে প্রোটেক্ট করা, অর্থাৎ কিংবা আমি যাকে ভালোবাসি তার ফোকাসটা আমার দিকে টেনে রাখা। 2 হচ্ছে শুক্রের জন্য এগুলো করা মানে আমার সেলফ ডেভেলপ করা, যে আমি কিন্তু প্রতিদিন ঘষা মাজা করি নিচেকে, সামনে বলার উপর আকর্ষণটাকে বৃদ্ধি করা। 3 হচ্ছে যে ওই ড্রেস উপরে যদি আপনি শুক্র যদি খারাপ থাকে লাল পরেন তাহলে কিন্তু বিকর্ষণ তৈরি হবে, মনে রাখতে হবে। লাল রং ষাঁড়ে গুতায়, বলে লাল পরে ষাঁড়ের সামনে যাবে বলে ব্যার মুজে মার, একটা হিন্দি কথা আছে, মানে লাল পরে ষাঁড়ের সামনে গেছে মানে গুতো খাওয়ার জন্যই সে গেছে, কাহাবাত আছে একটা। তো অর্থাৎ কিনা যে লাল রং পরে গেলে না শুক্র ডাউন, তাহলে কিন্তু আপনার বিকর্ষণ তৈরি হবে। আপনি রানি কালার, লাল ডিপ রেডটাকে অ্যাভয়েড করে সেক্ষেত্রে আপনি পিঙ্ক ইউজ করতে পারেন। আর কি হতে পারে লালের সেট আমার মনে পড়ছে না, পিঙ্ক রং ইউজ করা যেতে পারে। কালো রঙের একটা কিছু রাখতে হবে, কালো মেয়েরা কোনো আন্ডার গার্মেন্টস পরতে পারে, দেখে নেবেন যেমন সুবিধে। অনেকে চুলে হেয়ার ব্যান্ডটা লাগা, ওটাও কালো ব্ল্যাক হতে পারে, ক্লিপ লাগাতে পারে। বশীকরণ বলতে আমি এটাই বুঝি যে কাছের লোককে আরো কাছে পাওয়া। বশীকরণ বলতে আমি এটা বুঝি না ওই সচিন তেন্ডুলকারের মেয়ের মতন মেদিনীপুরের ছেলেটা ফোন করে বলছে কোটে গেছে, বলছে কি বলে আপনি আমার শ্বশুর। এইটা একটা ব্যাপার যে মানুষের চাহিদাটা তো আকাশ ছোঁয়া হয়, তাকে বোকা বানানো, তাকে হাওয়া দিয়ে। এখানেই মনে হয় সঠিক জ্যোতিষশাস্ত্র এবং সঠিক জ্যোতিষীর প্রয়োজন, যে বুঝিয়ে দেবে যে তোমার ছক এতটুকুই, তোমার ছকে পারমিসেবল, তুমি এতটুকুই পেতে পারো। দেখো একটা কথা খুব স্বীকার করতে কোনো অস্বীকার মানে কোনো বাধ্যবাধকতা নেই আমার, যে এই যে বললে তান্ত্রিক ক্রিয়া, তন্ত্র সিদ্ধ মানে তো নরম, মানে মন্ত্র মানে মনটা তোর মনকে তুই কিভাবে কনসেন্ট্রেট করবি, মন তোর, দ্যাট ইজ কল মন্ত্র। তো এই যে ভয় দেখানো, এটা কোনো তান্ত্রিক ক্রিয়ার মধ্যে পড়ে না, না একদমই পড়ে না। নিজেকে একটা ভয়ঙ্কর সাজিয়ে রাখা, এটাও তান্ত্রিক ক্রিয়ার মধ্যে পড়ে না। এগুলো অল আর আপনাকে মেন্টালি আপনাকে ডিস্টার্ব করা, সামনে প্রেশার অন করা, আপনার যে চাহিদা জীবনেও মিটবে না সেই চাহিদাকে সেই আগুনে হাওয়া করা, সেখানে পাখা লাগানো, ও ঘোড়া উড়বে না। এই প্রসঙ্গে একটা ঘটনার কথা বলতে ইচ্ছে করছে। কাজী নজরুল ইসলাম যার কাছ থেকে তন্ত্র সাধনার দীক্ষা নিয়েছিলেন, তিনি ছিলেন একটি স্কুলের হেডমাস্টার মশাই বরদাচরণ মজুমদার। তিনি তো কোনো ভেগ ধরেননি, যোগ সাধনা করতেন। এক্স্যাক্টলি, জ্ঞানটা নলেজটা অর্জন করতে হবে এবং তিনি একদম সাধনার সাথে মিশেছিলেন। কারেক্ট। ওখানে তো ভয়ঙ্কর সাজতে হবে না। রাজা বলে 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 যে যারা নাটক করে দেখবেন যে লেটেলের বুকটা উঁচু রাখতে হবে, লেটেল যদি কুজো হয়ে দাঁড়াতে লাঠি দিয়ে মারবে কি করে, এক্স্যাক্টলি সেই রকম। তো তোমাকে জ্ঞান হলেই তো তোমার হয়ে গেল, সাজার কি দরকার। তো যাই হোক, মানে সত্যি কথা বলতে আমাদের ভারতবর্ষ তো তন্ত্রের দেশ, যোগের দেশ। এই দেশে দাঁড়িয়ে যদি এগুলোকে নিয়ে আমরা একটু ভেগধারীদের উপরে বিশ্বাস করি, কোথাও যেন আমাদের নিজেদের মূর্খতারই পরিচয়। এখানে কাজ হয় না, লোকে টাকা খরচা করছে। তো আমরা আজকে প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। একটাই কথা বলবো, সুভাষদা কিন্তু বিগত বহু বছর ধরে, মানে আজকে প্রায় 18-19 বছর ধরে সুভাষদার কোনো চেম্বারের কথা আমাদের বলতে হয় না, অথচ আপনারা আসতে চান, আসার জন্য পাগল আপনারা। যারাই ফোন করেন কবে যাবো দাদা আপনার কাছে, সুভাষদা বলেই দেন আসতে হবে না, অধিকাংশ মানুষকে বলে দেন আসতে হবে না। এখানেই মনে হয় বিশ্বাসযোগ্যতা এবং অভিজ্ঞতা। আজকে সুভাষ শাস্ত্রীর অভিজ্ঞতা তাকে সেই জায়গায় নিয়ে গেছে, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, এবং আজকে তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।